এই, কোন ইডিয়েটটা আমার অফিস ড্রেস নষ্ট করে দিল? কি হলো পাঠক পাঠিকা বোন, বুঝতে পারছেন না তো? তাহলে শুনুন। আসলে আমি গাড়ি ড্রাইভ করে অফিসে যাচ্ছিলাম, তখনই আমার গাড়ির কারণে একটা মেয়ে কাদাতে ভিজে যায়। কিন্তু তার চেহারা দেখতে পাইনি, কিন্তু এই মেয়েটি আমাকে ইডিয়েট বলল। তাই আমি রাগে যেতে আর নিচেই নামলাম না। আমি আমার গাড়িটাকে রিভার্সে দিয়ে কিছু দূর গেলাম, তারপর গাড়ি জোরে চালিয়ে মেয়েটিকে আবার কাদায় ভিজিয়ে দিলাম। আর তাড়াতাড়ি আমি আমার গাড়ি থেকে মুখ বের করে ভালোভাবে খেয়াল না করেই বললাম, এই যে মিসেস, আপনার উপরে আমি প্রথমে ইচ্ছা করে কাদা ছিটাইনি, তাই আমি গাড়ি থেকে বের হয়ে আপনাকে সরি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ইডিয়েট বললেন, তাই আমি গাড়ি রিভার্সে নিয়ে আপনার উপরে আবার কাদা ছিটিয়েছি। এরপর আমি মেয়েটির দিকে খেয়াল করতে যেন আমার চোখ আকাশে উঠে গেল, কারণ এ যে আর কেউ নয়, এ হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড মিম। আর একটু জোরে গাড়ি চালালেও তো ভালো হতো, আরও ময়লা হয়ে যেতেন। ইয়ামিন, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শুনো। শুনুন মিস মিম, আমি কিছু শুনতে বা বলতেও চাই না, বাই। এই ইয়ামিন, প্লিজ শুনো। ইয়ামিন প্লিজ। কিন্তু আমি আর কোনো কথা না শুনে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি চলে আসলাম অফিসে। এরপর তাড়াতাড়ি আমি ইন্টারভিউ রুমে গেলাম, কারণ আজকে আমি ইন্টারভিউ নিব। নতুন এমপ্লয় আমার কোম্পানিতে অ্যাড করা হবে। তাই তাড়াতাড়ি আমি লিফটে উঠে 5 ফ্লোরে যেতে লাগলাম। আর যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়েই দিই, কেমন? আমি ফারদিন ইসলাম ইয়ামিন, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আমার কোনো ভাই বোন নেই, শুধু খালাতো ফুফাতো আছে, এই আর কি। এই অফিসটি আমার আমার আগে আমার বাবা এই অফিসটা চালাতো। 1 বছর হলো আমি কোম্পানির দায়িত্ব নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 5 ফ্লোরে এসে পড়লাম। তাই আর দেরি না করে আমি ইন্টারভিউ রুমে গেলাম। আর ইন্টারভিউ রুমে প্রবেশ করতেই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর আপনাকে আমি কতবার বলবো আমাকে স্যার না বলতে? সরি স্যার। আবার স্যার? সরি মিস্টার ইয়ামিন, আর হবে না। মনে থাকে জানো। হুম। তা এখন কয়টা বাজে মিস্টার খালিদ? এখন সকাল 7টা বাজে। ইন্টারভিউ তো 8টা বাজে শুরু হবে, তাই না মিস্টার খালিদ? হুম। উর্মি ভাবির কী খবর? আর ভাতিজা শাকিল কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা শাকিলকে নিয়ে আসেন না কেন? অন্য একদিন নিয়ে আসবো নে। আচ্ছা, আপনি তো বিয়ে করে নিলেও পারেন। মিস্টার খালিদ, আপনি তো সবই জানেন। জানি, তবুও তাকে ভুলে গিয়ে নতুন করে সব শুরু করেন। তাই তো ভেবেছিলাম, কিন্তু আজ যার সাথে দেখা হলো, কার সাথে? আমি যে বলতে যাব তখনই ঠক ঠক। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কামিন। এরপর নীলা এসে আমাদের সাথে বসলো। আর 8টা বেজেও গেল, তাই ইন্টারভিউ নেওয়ার শুরু করে দিলাম। এইভাবে সবার ইন্টারভিউ নিলাম, এখন শুধু একজন বাকি আছে। তখন আমি, মিস্টার রফিক, আপনারা আপনাদের কেবিনে চলে গিয়ে সেই ফাইলগুলো কমপ্লিট করুন, যেগুলো আমি কালকে বলেছিলাম। বুঝতে পারছেন না তাই তো? নীলা আর খালিদকে। আসলে খালিদ হচ্ছে আমার ম্যানেজার আর নীলা হচ্ছে আমার পিএ। কিন্তু স্যার, একজনের ইন্টারভিউ নেওয়া বাকি। তারটা আমি নিয়ে নিব। কালে তারা নিলা একসাথে। ওকে। এরপর খালিদ আর নীলা তাদের কেবিনে চলে গেল আর তাদের ডেস্কে বসে কাজ করা শুরু করলো। মিস্টার রফিক, নেক্সটে যে আছে তাকে ডাকুন। মিস্টার রফিক হচ্ছেন ম্যানেজারের পিএ। মে আই কাম ইন স্যার? কামিন। আমি মেয়েটির দিকে না তাকিয়ে বললাম, সিট প্লিজ। আর যে আমি মেয়েটির দিকে তাকালাম, আমি তো 1000 ভোল্টে শক খেলাম, কারণ মেয়েটি তো আর কেউ নয়, মেয়েটি হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড মিম। তা আমি ওকে দেখে আমি নিজেকে সামলিয়ে নিলাম, আর ও যেই আমাকে কিছু বলতে যাবে তখন আমি বললাম, সিট। আমার কথা শুনে মিম আর কিছু বলল না, আর আমার সামনের চেয়ারে বসে পড়ল। আপনার ফাইলগুলো দিন। এরপর মিম আমাকে ওর ফাইলগুলো দিল। ওর কোয়ালিফিকেশন বেশ ভালো আর ওর রেজাল্টও খুব ভালো। তবু আমি বললাম, সরি টু সে, আপনি এই চাকরির জন্য যোগ্য নন। কিন্তু ইয়ামিন, আমার রেজাল্ট তো বেশ ভালো, আর আমি নিজেকে এই চাকরির জন্য যোগ্য মনে করি। এক্সকিউজ মি, এটা অফিস, আর আমি আপনার বয়ফ্রেন্ড না যে আপনি আমার নাম ধরে ডাকবেন। আর আপনিই তো ভুলে যাচ্ছেন আমি এই অফিসের বস। সরি, বাট প্লিজ আমাকে চাকরিটা দিন, প্লিজ স্যার। সরি, আমরা কোনো প্রতারক বা বিশ্বাসঘাতককে এই অফিসে রাখতে পারবো না। প্লিজ স্যার, আমার বাবা খুব অসুস্থ আর আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ।
বাবার অপারেশন করাতে হবে, মনকে পড়াতে হবে। প্লিজ আপনি আমাকে রিজেক্ট করবেন না, প্লিজ। তারপর আমি মিমের কথাগুলো ভাবলাম যে না, আমার তো আর ওর ফ্যামিলির উপরে কোনো রাগ নেই, রাগ হচ্ছে ওর উপরে। তাহলে আমি ওর ফ্যামিলির ক্ষতি কেন হতে দিব? না, আমি এতটাও খারাপ নই। আপনার ফ্যামিলির ক্রাইসের কথা শুনে আর আপনার বাবার অপারেশনের কথা শুনে আপনাকে রিজেক্ট করছি না। আপনি কাল থেকে জয়েন হতে পারেন, আর অপারেশনের জন্য চাইলে অ্যাডভান্স কিছু টাকা নিতে পারেন। স্যার, আপনি খুব মহান। আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনাকে এই পেপারে সাইন করতে হবে। আমি সব পেপারে সাইন করতে রাজি আছি। এই যে এই পেপারটাই সাইন করুন। এরপর যে মিম সাইন করতে যাবে তখন আমি সাথে সাথে বললাম, আগে পেপারে কি লেখা আছে তা ভালো করে পড়ুন, পড়ার পরে সাইন করুন। আর দেরি না করে পেপারে যা লেখা আছে তা পড়লো। আর আমি বললাম, পড়ে কি বুঝলেন? আমি এই কোম্পানির 1 বছরের আগে কোনোভাবেই ছাড়তে পারবো না। তা আপনি কি রাজি? জি স্যার, আমি রাজি। আর দেরি না করে মিম তাড়াতাড়ি পেপারটাই মানে কন্ট্রাক্টটাই সাইন করলো, আমার হাতে ধরিয়ে দিল। আর আমি তো অবাক, ও নিজের পেয়ে নিজে কুড়ুল মারছে। ওইদিকে মিম মনে মনে ভাবছে, আমি ওকে ঠকিয়েছি, তবুও ও আমার উপর মায়া করে আমাকে চাকরিটা দিল। কত ভালো। আর এইদিকে আমি মনে মনে তোকে এইবার পেয়েছি, এখন তোর জীবনটা আমি 1 বছরের জন্য জাহান্নাম বানিয়ে দিব। তুই যে এই পেপারটাই সাইন করে কত বড় ভুল করলি তা তুই ধীরে ধীরে টের পাবি। এখন আপনি আসতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু এটাও লেখা আছে যে দেরি করে আসলে পানিশমেন্ট পাবেন। জি, আমি পেরেছি। তাহলে কাল থেকে আপনার অফিস সকাল 8টা থেকে। এখন আপনি আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিচ্ছা থাকা সত্ত্বেও জব দিলাম। আর দেরি না করে মিম বেরিয়ে পড়লো, আর আমি আমার চেয়ারে হেলান দিয়ে হাসছি, কারণ কাল থেকে ওর অবস্থা আমি একেবারে খারাপ করে দিব। এরপর আমি আর দেরি না করে অফিস থেকে বের হয়ে আমার গাড়িতে উঠলাম আর ড্রাইভ করে বাসায় চলে আসলাম। আর এইদিকে মিম রিক্সা করে ওর বাসায় যাচ্ছে আর ভাবছে যে ইয়ামিন তো মধ্যবিত্ত ঘরের ছেলে, তাহলে ও কিভাবে এই কোম্পানির মালিক হলো? আর ও তো জানে না আমি ওকে ইচ্ছে করে ঠকাইনি, বাধ্য হয়েছি এমনটা করতে। তাই একদিন সময় করে ইনশাল্লাহ ওকে বলে দেব। আর এইদিকে আমি বাসায় পৌঁছে গেলাম, আর কলিং বেল বাজাতেই সকিনা দরজা খুলে দিল। আরে খালা, তুমি? তোমার না 4 দিন ছুটি ছিল? আসলে বাবা, আমার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, তাই আমি আইসা পড়ছি। আরে খালা, আর কয়েকদিন রেস্ট নিতে। আরে না বাবা, তোমাগো লগে থাকলে মোর আরো ভালো লাগে। তোমার ইচ্ছা। তা আম্মু কোথায়? উনি তো উপরে আছে। আচ্ছা, আমি গেলাম। এরপর আমি উপরে আম্মুর রুমে গেলাম আর দরজার কাছে দাঁড়িয়ে, আম্মু আমি কি ভিতরে আসবো? আয় বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, তুমি আর আব্বু কি খাবার খেয়েছো? আমরা কি তোকে ছাড়া খাবার খাই? তোমরা আমার জন্য বসে থাকো কেন বলো তো? আমার আসতে দেরি হয় তো। তোমরা খাবার খেয়ে নিবা না? তোমাদের সাথে আমি আর পারি না। এখন নিচে চলো, আমরা সবাই লাঞ্চ করব। তারপর আর দেরি না করে আমি, আব্বু আর আম্মু মিলে নিচে আসলাম। আর নিচে এসে আমি অবাক, কারণ সকিনা খালা আগেই সব খাবার ডাইনিং টেবিলে গুছিয়ে রেখেছে। এই না হয় আমার সকিনা খালাম্মা কিছু বলার আগেই নিজেই সব করে নেয়। বাবা, তোমরা এখন খাইতে বহো। এরপর আব্বু, আমি আর আম্মু টেবিলে বসলাম। আর তখন আমি বললাম, সকিনা খালা তুমি কি দুপুরে খাবার খেয়েছো? আমি তোমাদের খাওয়ার পরে খেয়ে নিবনে। না খালা, তুমি এখনই আমাদের সাথে বসে খাবে, আর তুমি সবসময় আমাদের সাথেই বসে খাবে। হ্যাঁ ইয়ামিন, ঠিকই বলেছিস। সকিনা, তুই এখন বস তো। আমার কথা শুনে সকিনা খালা খেয়ে দিল। আহা খালা, কাঁদছো কেন? আমার ছেলেটাও আমার এইভাবে দেখতো, কিন্তু আমার পোলাটা মইরা গেল। আর বাবা, তোমরা না থাকলে তো আমার মাইয়ারে বিয়াই দিতে পারতাম না। খালা, আমি কিন্তু তোমার আরেক ছেলে, আর তোমার এই কথা শুনে আমার কষ্ট হয়। এখন তুমি খেতে বসো তো। খালার কথা না বাড়িয়ে আমাদের সাথে খাবার শুরু করলো। সকিনা খালা আমাদের বাড়ির কাজ করে, কিন্তু আমরা তাকে আপনজন ভাবি। আর তার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় প্রায় 2 বছর পূর্বে।
খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার রুমে চলে গেলাম, আর আমি আমার রুমে গিয়ে আমার বেডে শুয়ে গা এলিয়ে দিলাম। আর হ্যাঁ, একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনাদের ভালোভাবে গল্পটা বলা যাক 5 বছর আগে। এই আমিন, ঘুম থেকে উঠ। কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? এখন 8টা বাজে, আর 1 ঘন্টা পর তোর কলেজ। কি, তুমি আমারে আরো আগে উঠাবে না? আরে জমিদারের ছেলে, তোকে তো সেই কখন থেকে ডেকে যাচ্ছি। ওকে, তুমি যাও, আমি রেডি হচ্ছি। আর একটা কথা, বলো। আমারও তো বয়স হচ্ছে নাকি, নাতি নাতনি কি দেখবো না? আচ্ছা বলো তো, আমার বয়স কত? মাত্র ইন্টার শেষ করে অনার্সে উঠলাম, আর আমি তো কোনো চাকরি বাকরি করি না, আমি বেকার। তোর বাবা কি এত বড় কোম্পানি সাজিয়ে রাখার জন্য করেছে? তুই চাইলেই কাল থেকে জয়েন কর। আর তা বিয়ে কবে করবি বল? আমার বয়স কি বলো? আর এই 1 সপ্তাহ ধরে তুমি বিয়ে বিয়ে করছো। বিয়ে আগে করাই ভালো, নয়তো চরিত্র স্ক্রু ঢিলে হয়ে যায়। আমাকে তুমি কিভাবে এমন ভাবলে? আমি জানি তোর চরিত্র স্ক্রু টাইট আছে, কিন্তু ঢিলে হতে কতদিন? তুমি কি আমার আসল না? কি বললি? হ্যাঁ, এই কি বললি তুই? না না, আমি কিছু বলিনি, সরি। আজ আমার কলেজের প্রথম দিন, মাফ করে দাও। সরি। যা, এইবার ছাড়লাম। আর তুই বিয়ে করতে কতদিন নিবি বল? আচ্ছা, করব। তাহলে কতদিন পর? আমাকে অনার্সটা পাশ করতে দাও, এর মধ্যে আমি একজনকে ঠিক খুঁজে বের করব। তোর অনার্স পাস করতে এখনো 4 বছর আছে। আর কোনো কথা না, আমি বলছি না, এর মধ্যে ঠিক করে নিব। আচ্ছা, আমি নিচে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। তুমি এবার যাও। যাচ্ছি। এরপর আর দেরি না করে আমি গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, আর রেডি হয়ে মোবাইলে টিপছি। তখনই আম্মু নিচে থেকে ডেকে বলল, কি রে, আসবি নাকি রুমেই কলেজ করবি? আসছে। এরপর আর দেরি না করে নিচে এসে আমি যেই টেবিলে বসলাম, তখন আব্বু। কি হলো বাবা, তুমি এভাবে তাকিয়ে আসছো কেন আমার দিকে? বাবা, আমাদের কি সব টাকা চলে গেছে? কেন, যাবে আছে তো। তাহলে তুই এরকম পোশাক পরেছিস কেন? কোনো সমস্যা কি? আমি একটু মধ্যবিত্তদের মতো কলেজে যেতে চাই। কিন্তু এভাবে গেলে মেয়ে পটাবে কিভাবে? আমি তো আমার কলেজ লাইফের ফার্স্ট ডেতে পুরো শাহরুখ খানের মতো গিয়েছিলাম, আর মেয়েরা আমাকে দেখে পুরো ফিদা হয়ে গিয়েছিল। কি বললে তুমি? তুমি কলেজে মেয়ে পটিয়েছিলে? তোমার সাথে আমার ওই সময় রিলেশনে যাওয়াই ভুল ছিল। আরে বাদ দাও তো। আর হ্যাঁ ইয়ামিন, তুই কিন্তু তাড়াতাড়ি আমার বৌমা ঠিক করবি। আমি হাসিসুক মাথা নাড়ালাম, আর দেরি না করে নাস্তা করে বাইরে আসলাম, আর একটা রিক্সা ভাড়া করে আমার কলেজে গেলাম। আর কলেজে পৌঁছে গেলাম, আর পৌঁছে তাড়াতাড়ি আমার ক্লাসরুমটা খুঁজে বের করলাম। আর হ্যাঁ, ভাগ্য ভালো যে আমার কোনো সিনিয়র আমাকে র্যাক করেনি। আমি আমার ক্লাসের সামনে দাঁড়িয়ে, মে আই কাম ইন স্যার? কথা শুনে স্যার আমার দিকে তাকালো আর বলল, এই যে, আপনি তো আপনার ফার্স্ট ক্লাসই লেট। সরি স্যার, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তা ইয়াংম্যান, আপনাকে তো এভাবে ছাড়ছি না। আপনার নাম কি? ফারদিন ইসলাম ইয়ামিন। নাম তো মাশাল্লাহ। থ্যাংকস স্যার। এখন তুমি গিয়ে সেটের সামনে দাঁড়িয়ে গান গাইবে। বাট স্যার, আমি তো গান গাইতে পারি না। কোনো বাহানা চলবে না, গান তো গেতেই হবে। স্যারকে কিছু বলে আর লাভ হলো না, তাই দেরি না করে আমার সিটের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন সবাই একসাথে বলল, গান গাওয়া শুরু করো। আমিও বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলাম। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাই না, তোমার নেশাই পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাই না,
আজ আমার ভিতর জুইরা শুধু নেশার বসবাস, নেশা হাসাই নেশা কাদাই নেই আমি আমার। রোজ বিকেলের মতোই তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভিতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আজ থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ আমার ভিতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আমার লাল রক্তের পিণ্ড হইতেছে কালো, কলিজাটা যাক পুড়ে তাও তুমি থাকো ভালো। এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ তোমার ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। আমার লাল রঙের হৃৎপিণ্ড হইতেছে কালো, কলিজাটা যাক পুড়ে তাও তুমি থাকো ভালো। আজ আমার ভিতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসাই নেশা কাদাই নেই আমি আমার। রোজ বিকেলের মতোই তোমার আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। এই আমি যেন কোনো দিনই সিগারেট না ছুঁই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই। আজ নিকোটিনে হইতেছে কাল ভিতর ঘরে সব, এখন শাসন করার মায়াবতী কই গেলা কই। আমি যেন কোনো দিনই সিগারেট না ছুঁই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই। আজ নিকোটিনে হইছে কালো ভিতর ঘরে সব, এখন শাসন করার মায়াবতী কই গেলা কই। আজ আমার ভিতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসাই নেশা কাদাই নেই আমি আমার। রোজ বিকেলের মতোই তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। আজ আমার ভিতরে জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসাই নেশা কাদাই নেই আমি আমার। রোজ বিকেলের মতোই তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। গানটা শেষ করতেই সবাই করতালি দিয়ে উঠল। মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো গান গাও। তাহলে তুমি বললে কেন যে তুমি গান গাইতে পারো না? আজ থেকে যখন আমার ক্লাস পড়বে, প্রত্যেক ক্লাসে তোমার গান শুনবো। থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম। এখন তুমি বসো। কিন্তু আমি ক্লাস করাকালীন খেয়াল করলাম একটা মেয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তা আমি কিছুক্ষণ পর আবার তাকালাম, তখনও দেখি সে তাকিয়ে আছে। মেয়েটির চোখ হরিণের চোখের মতো, টগর টগর গায়ের রং, ধপধপে সাদা দেখতে, ভালো ঘরের মেয়ের মতোই পরনে নীল রঙের একটা 3 পিস। আর হ্যাঁ, আমার কিন্তু নীল রং খুবই পছন্দ। এভাবে একে একে সব ক্লাস শেষ হলো, আর আমি যেই না রুম থেকে বের হব তখনই কে যেন ক্লাসে ঢুকছিল আর আমার সাথে ধাক্কা খেয়ে, তখন সে তাল সামলাতে না পেরে যেই পড়ে যাবে, তখন আমি তার এক হাত দিয়ে তার কোমরে হাত দিয়ে তাকে পড়া থেকে বাঁচিয়ে নিই। কিন্তু তাকে যখন স্পর্শ করলাম তখন আমার সারা শরীরে যেন কারেন্ট প্রবাহিত হলো। এই প্রথম আমার এরকম অনুভূতি হচ্ছে। কিন্তু আমি আর দেরি না করে তাকে দাঁড় করিয়ে যেই তাকে সরি বলবো, সাথে সাথে সে আমাকে সরি বলল। আর আমি এতক্ষণ তার চেহারার দিকে খেয়াল করিনি, এই মাত্র খেয়াল করলাম। আর খেয়াল করতেই তো আমি অবাক, কারণ এ আর সে কেউ নয়, সে হচ্ছে সেই মেয়েটি যে সারা ক্লাস আমার দিকে তাকিয়েছিল। আমি তো এই মেয়ের প্রেমেই পড়ে যাচ্ছি। আপনি কি ঠিক আছেন? ইয়া, আই এম অলরাইট। আর ইউ ওকে? আমি ঠিক আছি। আর
সরি, আমি খেয়াল করিনি। ওরে বেটা, আমি তো জেনে বুঝে ধাক্কা খেয়েছি। আমি যে তোকে দেখি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আরে আমার ভুল আছে, আমার খেয়াল করে হাঁটা উচিত ছিল। আচ্ছা বাদ দিন তো। বাই দ্য ওয়ে, আমি মাহবুবা আক্তার মিম। তুমি মিম বলে ডাকতে পারো। আর আমি ফারদিন ইসলাম ইয়ামিন। কেউ আমাকে ফারদিন কেউ আবার ইয়ামিন বলে ডাকে। আপনি আমাকে কি বলে ডাকবেন? আই উড লাইক টু কল ইউ ইয়ামিন। ওকে। আমরা কি ফ্রেন্ডস হতে পারি? হতে পারি। এই যে আপনারই কি শুধু বন্ধু হবেন? আর আমরা কি আপনাদের বন্ধু হতে পারি না? অবশ্যই। আমি রাজি। বাই দ্য ওয়ে, আমি শাকিল। আমি খালিদ। আমি উর্মি। আর আমি আবিদা সুলতানা। আমি ফারদিন ইসলাম ইয়ামিন। আমাকে ইয়ামিন বলে ডাকতে পারো। আমি মাহবুবা আক্তার মিম। আমাকে মিম বলে ডাকতে পারো। তাহলে সবাই চলো ক্যাম্পাসে যাই, আর সেখানে গিয়ে সবাই মিলে আড্ডা দিই। চলো। এরপর আর দেরি না করে আমরা সবাই মিলে ক্যাম্পাসে চলে আসলাম। আর সেখানে সবার আগে বসলো শাকিল, আর তার সাথে আদিবা, তারপর খালিদ আর উর্মি, এরপর আমি আর মিম বসলাম আমার সাথে একেবারে গা ঘষে। আর আমার কেমন যেন লাগছিল, কিন্তু কিছুই হচ্ছিল আমার মধ্যে। তাই ইয়ামিন, তোমরা পরিবারের সদস্য কয়জন? আমি একা। মানে তোমার কোনো ভাই বোন নেই? না। মানে 1 নম্বরের বান্দর আর বাবা মায়ের আদরের সন্তান। একদম ঠিক। আমি কিন্তু সবাইকে তুমি করে বলবো, ওকে? ওকে। তা তোমার বাবা কি করে? একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। মিথ্যা বললাম। তা খালিদ, তোমার পরিবারের সদস্য কতজন? আমিও ইয়ামিনের মতো ওয়ান পিস। তা তোমার বাবা কি করেন? প্রাইভেট কোম্পানিতে জব করেন। ও। তা তোমার পরিবারের সদস্য কতজন? আমি, আমার মা বাবা আর আমার ছোট বোন। তা আবিদা, তোমার পরিবারের সদস্য কতজন? তোমার মতোই, শুধু আমি সবার বড় সন্তান আর আমার ভাইটা ছোট। ও ও। আচ্ছা মিম, তোমার ভাই বোন কতজন? আমি, আমার বড় বোন, ছোট বোন আর এক ছোট ভাই। আর মানে 2টা শালিয়ে একটা শালা আছে আমার। না না মানে? না কিছু না। এইভাবে একে অপরের সম্পর্কে সবই জেনে নিলাম, তার বললাম না, নয়তো আপনারা বলবেন এইসব বলেই শেষ করে দিলাম। তা আরও বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ভার্সিটি থেকে সবাই বের হলাম, আর সবাই ডান দিক দিয়ে বাই বলে চলে গেল। শুধু রয়ে গেলাম আমি আর মিম। তা মিম, তোমার বাসা কোথায়? ধানমন্ডি লেকের পাশে। আর তোমার? আমার বাসাও ধানমন্ডি লেকেরই পাশেই। তাহলে তো আমাদের বাসা একই দিকে। তাহলে চলো আমরা একসাথেই যাই। ওকে চলো, কিন্তু কিসে করে যাবে? আজ তো আমি আমার গাড়ি আনিনি, তাহলে চলো আমরা বরং রিক্সা করে যাই। ওকে চলো। এরপর আমি একটা রিক্সা ভাড়া করে নিলাম, আর তাতে করে মিম আর আমি ধানমন্ডি যেতে লাগলাম। আর আমার বাসা কিন্তু উত্তরাতে, কিন্তু আমি মিমকে মিথ্যা বলেছিলাম। আমি আসলে মিমের সাথে যেতে চেয়েছিলাম, তাই মিথ্যা বলেছি। কিন্তু রিক্সাটা একটু বেশি ছোট ছিল, আমি আর মিমের শরীরের সাথে প্রায় লাগছিল। রিক্সা হচ্ছে সবচেয়ে রোমান্টিক গাড়ি। এভাবে আমরা রিক্সায় বেশ কিছুক্ষণ কথাও বললাম, আর মিম আমার ফোন নাম্বার, এফবি আইডিও নিল। কিছুক্ষণ পর মিমের বাড়ির সামনে পৌঁছে গেলাম। এই মামা থামান। এটাই কি তোমার বাসা? ওকে বাই। বাই। আর আমি কিন্তু রাতে তোমাকে নক দেব, কেমন? আচ্ছা ভাই। বাই। এরপর যেই রিক্সা মামা আরেকটু আগে গেল, আমি তাকে থামতে বললাম। তারপর রিক্সা থেকে নেমে আমি তাকে ভাড়া দিয়ে দিলাম, আর সে চলে গেল। হ্যালো রফিক ভাই, আপনি এখন কোথায়? এই তো ধানমন্ডি লেকের সামনে আছি। ওকে, এইখানে আসেন। আচ্ছা। রফিক ভাই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার। লোকটা খুবই ভালো। তার কিছুক্ষণ পর রফিক সাহেব এসে পড়ল, আর আমি গাড়িতে করে উত্তরা আমার বাসায় এসে পড়লাম। আম্মু আম্মু, কোথায় তুমি? এসি ডাকাডাকি শুরু। আমি ডাকবো না তো কে ডাকবে? এখন আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। এই জন্যই বলি তুই বিয়ে করে নে, তোকে অনেক যত্ন করে খাইয়ে দিবে। আজকে সকালে কি বললাম, ভুলে গেলে না কে? বুঝেছি, আর বলতে হবে নাই। গুড মম। এই নে তোর প্রিয় খাবার, কাচ্চি, খেয়ে নে। ওয়াও, তুমি কাচ্চি রান্না করেছো? দাও দাও।
এরপর আর দেরি না করে পেট আর মন ভরে খেয়ে দিয়ে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? তোমার হবু বউ। কিন্তু আমি তো বিয়ে করিনি। এর জন্যই তো বলেছি হবু বউ। এখন বলুন আপনি কে? আমি মিম। ও তুমি? জি আমি। বুঝলাম। কি বুঝলে? কিছু না। তা ডিনার করেছো? হ্যাঁ করেছি, তুমি করেছো? করেছি। তা বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আর তোমার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। হুম। ওকে বাই, এখন ঘুমাবো, পরে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ টু। এরপর আর দেরি না করে আমি ঘুমিয়ে গেলাম। আর ভোর 5টা বাজে যা দেখলাম তা দেখে তো আমার চোখ কপালে। আমি ঘুমাচ্ছিলাম কিন্তু কেন জানি না আমার ফোনটা বাজছে, তাই আমি অতি কষ্টে মোবাইলের কলটা রিসিভ করলাম। আর ঘুমের 12টা বাজিয়ে হ্যালো, কে বলছেন? আর আপনি আমার ঘুমের 12টা কেন বাজালেন? আমি কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আর আপনি আমার স্বপ্নটা ভেঙে দিলেন। কে আপনি? আমি মিম বলছি। আর তুমি এখনো ঘুমাচ্ছ কেন? তাড়াতাড়ি ওঠো আর নামাজ পড়ো। আর একটু ঘুমায়নি, তারপর না হয় উঠে নামাজ পড়ে নেব। না, একদমই না। তুমি এক্ষুনি উঠো আর অজু করে নামাজ পড়ে নাও। আচ্ছা উঠছি, তুমিও নামাজ পড়ে নাও। রাখি। টুটো। এরপর আর দেরি না করে তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম আর অজু করে বাইরে আসলাম। আর যা করলাম, আর কি করব, অজু করার পর নামাজ পড়ে নিলাম। আর নামাজ পর যেই শুনলাম আর কিছুক্ষণ পর 5 মিনিটের মধ্যে মিম আমাকে ফোন দিল। হ্যাঁ মিম বলো। নামাজ পড়েছো? আর তুমি? হ্যাঁ পড়েছি। ওকে বাই, পরে কথা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। হাফেজ টুটো। এরপর কল কেটে দিলাম। একটু ঘুম আর একটু ঘুম, চলে গেল প্রায় 2.5 ঘন্টা। এই ইয়ামিন, ওঠ। উফ, আর একটু ঘুমাই না। না, অনেক বেলা হয়েছে, এখন ওঠ। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আর দেরি না করে গোসল করে আমি নিচে গেলাম। আর আমি বললাম, গুড মর্নিং আব্বু আম্মু। গুড মর্নিং। গুড মর্নিং। টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আফা আমি দিই? আচ্ছা দাও। ঠিক আছে আফা। তারপরে সখিনা খালা নাস্তা দিল আর সবাই নাস্তা করে নিলাম। তারপরে আব্বু চলে গেল অফিসে আর আমি চলে আসলাম আমার কলেজে। আর কলেজে ঢুকতেই দেখি যে মিম দাঁড়িয়ে রয়েছে আর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। আর আমিও ওর দিকে যেতে লাগলাম। গুড মর্নিং। গুড মর্নিং ডিয়ার। কি হলো? তুমি আমাকে ডিয়ার বললে কেন? কারণ তুমি আমার প্রিয়। তাই নাকি? খালিদ শাকিল ওরা কোথায়? ওরা ক্যাম্পাসে, চলো। চলো। এরপর মিম আর আমি গিয়ে দেখলাম যে খালিদ, আদিবা আর উর্মি ও শাকিল আড্ডা দিতেছে। তাই আমরা গিয়ে ওদের পাশে বসলাম আর সবাই একত্রে হলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে গেলাম। আর উর্মি ও খালিদ বসলো এক বেঞ্চে, তারপর আদিবা আর শাকিল, আর শেষে মিম আর আমি। ক্লাসের মাঝে আমি মিমের দিকে তাকালাম আর দেখি ও আমার দিকে তাকিয়ে আছে এক নজরে, যেন আমাকে কত বছর দেখেনি। এই মিম, মিম। এরপর আমি মিমকে হালকাভাবে ধাক্কা দিলাম আর ওর হুঁশ আসলো। কি কিছু বলছিলে? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তুমি কোনো উত্তরই দিচ্ছ না আর আমার দিকে এক নজরে তাকিয়েছিলে। তাকিয়ে থাকার কথা শুনে লজ্জা পেল। আহা, সিগন্যাল তো সবুজ দেখা যাচ্ছে। মিমু কি আমাকে পছন্দ করে? তোমার আবার কি হলো? না না, কিছু না। তোতলাচ্ছ কেন? এমনি, এখন ক্লাসে মনোযোগ দাও। দেরি না করে মিম আমি ক্লাসে মনোযোগ দিলাম। একে একে সব ক্লাস শেষ করে আমরা সবাই বাইরে আসলাম। আর বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মিমকে আগের মতো করে ওর বাসায় পৌঁছে দিয়ে চলে আসলাম। আর এইভাবে চলে গেল প্রায় 3টে মাস। আর মিম আমার খুব কেয়ার করে,
কিন্তু আমি ওকে আজ আমার বাসায় আনিনি, কারণ আমি চাই না ও জানুক আমি কে। আর প্রতিদিন সকালে মিমের মধুর কণ্ঠে আমার ঘুম ভাঙে, আর ও আমার উপরে অধিকার খাটায় বেশ ভালোভাবে। আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। আমার মনে হচ্ছে মিম আমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে, আর শুধু ও না, আমিও ওকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। তাই ভাবছি আজ আমি মিমকে আমার মনের কথা বলে দিব। আর আজ সকালেও মিম ফোন দিল, মানে ভোর 5টা বাজে। গুড মর্নিং মহারানী। গুড মর্নিং মহারাজ। তা নামাজ কি পড়েছো? না, এখন পড়বো। আর তুমি? আমি এখন অজু করে নামাজ পড়তে যাব। আর হ্যাঁ, আজ বিকেলে কলেজের শেষে একটু পার্কে যাব, আর সেখানে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমারও কিছু কথা বলার আছে তোমাকে। ওকে বাই, আজ কলেজে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজ কিন্তু নীল শাড়ি পরে আসবে। আমিও তোমাকে বলতে চেয়েছিলাম নীল পাঞ্জাবি পরে আসতে। আমাদের মনের কত তুমি। বাই। বাই। আর দেরি না করে ঘুমিয়ে গেলাম। আর 8টার সময় আম্মু আমাকে ডাক দিয়ে দিল, তাই আমি আর দেরি না করে ফ্রেশ হয়ে নিচে আসলাম আর নাস্তা করে কলেজে চলে গেলাম, এবং আব্বু চলে গেল অফিসে। কলেজে গিয়ে আদিবা, শাকিল, মিম, উর্মি, খালিদের সাথে আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে গেলাম। এরপর একে একে সব কয়টা ক্লাস শেষ করে আমরা সবাই বের হলাম। দোস্ত, তোরা আড্ডা দে, আমি আর মিম একটু আসতেছি। কোথায় যাবি? এই একটু সামনে। আর হ্যাঁ, আদিবার, শাকিল এবং উর্মি আর খালিদ রিলেশনে গিয়েছে। তারপর আমি আর মিম রিক্সা করে পাশের পার্কে চলে আসলাম। আর দেরি না করে আমরা পার্কে ঢুকলাম। পার্কে ঢুকতেই জোড়ায় জোড়ায় লাভার বার্ড, মানে আর কি কাপল আর কি। আমি আর মিম একজন আরেকজনের পাশে হাঁটতে লাগলাম। হঠাৎ মিম আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি তো কিছুই বললাম না। বলবই বা কেন? আমার যে ভালো লাগছে ওর হাত ধরে হাঁটতে। এভাবে হাঁটতে হাঁটতে আমরা একটা ফুচকা স্টলের সামনে আসলাম। আর মিম বলল, এই আমি। বলো। আমি ফুচকা খাবো। ফুচকা খাওয়া ভালো না। না না না, আমি খাবো। আমি মিমের জেদের কাছে পেরে না উঠে ওকে নিয়ে ফুচকা স্টোরে গেলাম। 2 প্লেট ফুচকা অর্ডার দিলাম। এরপর মিম আর আমি খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে মিম আমাকে খাইয়ে দিল ওর হাতে, আর আমিও খাইয়ে দিলাম। তারপর আমি আর মিম মিলে একটা বেঞ্চে গিয়ে বসলাম। মিম, তুমি নাকি কি বলবে? তুমি আগে বলো। না তুমি। না তুমি। ওকে, আমি বলছি। বলো। আই লাভ ইউ। কি হলো? আমি তোমাকে কি বলতে চাচ্ছিলাম জানো? কি? আমি কি হলো বলো? আরে বলো। আসলে আমিও তোমাকে ভালোবাসি, আর তাই তোমাকে বলতাম, কিন্তু তুমি আগে বলে দিলে। তাহলে তো হয়েই গেল। না, হয়নি। কেন? প্রপোজ করো। এই তো করলাম। না, এভাবে হবে না, ফুল দিয়ে করো। আমাদের বেঞ্চটির পাশে একটা ফুল গাছ ছিল, তাই তার থেকে কিছু ফুল নিয়ে আমি। ফুলের মতো দেখতে তুমি, ছাদের মতো হাসে, সত্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বলে মিম আমার হাত থেকে ফুল নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আর 1 মিনিট পর আমার হাততালির শব্দ শুনতে পেলাম। কে হাততালি দিচ্ছে তা দেখার জন্য আমরা যেই পিছনে তাকালাম, যা দেখলাম তা কল্পনারও বাইরে। এ কি দেখছি আমরা? এ কি করে হলো? কি ভাবছেন পাঠ শেষ? আরে না, শেষ হয়নি। আমরা যেই পিছনে তাকালাম তখন দেখি আমাদের পিছনে খালিদ, শাকিল আর উর্মিও আছে, আর ওরাই তালি দিচ্ছিল। তাই আর দেরি না করে মিম আমাকে ছেড়ে দিল। আর আমি তখন ওদের বললাম, আরে তোরা কখন আসলি? তুই যাওয়ার পরে। তুই যাওয়ার পর শাকিল আমাদের বলে তোকে ফলো করতে, তাই আমরা সবাই মিলে তোদের ফলো করি। কি, তোরা কখন থেকে এখানে? যখন থেকে তোরা পার্কে ঢুকেছিস। তুই কিন্তু খুব সুন্দর প্রপোজ করতে পারিস। ইয়ামিনের থেকে প্রপোজ করা শিখো, কিভাবে প্রপোজ করতে হয়। উর্মি, তুই একদম ঠিক বলেছিস। হয়েছে, এখন তোরা থাম। ওকে মিম ভাবি। মিম ভাবি শুনে লজ্জা পেল। এভাবে আমরা সব বন্ধু প্লাস সম্পর্কেই ছিলাম। এভাবে দেখতে দেখতে
প্রায় বেশ কিছু বছর কেটে গেল আর আমাদের অনার্স এক্সামও হয়ে গেল। আমরা সবাই মোটামুটি ভালো নাম্বারই পেয়েছি, কিন্তু মিম কেন জানি না আমার সাথে এখন বেশি কথা বলে না, কেন জানি না এড়িয়ে চলে। তাই আমি আজ কলেজে মিমকে ডাক দিলাম। মিম, এই মিম। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হেই মিম শোনো। মিম আমার কোনো কথা না শুনে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাই আমি মিমের সামনে গিয়ে দাঁড়ালাম। এই মিম, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা বলো না কেন? কৈফিয়ত দিতে বাধ্য নই। কি হয়েছে মিম, এভাবে কথা বলছো কেন? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি। তাহলে আমার সাথে কথা বলছো না কেন? কারণ তোমাকে আমার আর ভালো লাগে না। বলছো মিম, তুমি তো আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসতাম না, ওইটা শুধু ভালো লাগা ছিল আর কিচ্ছু না। না মিম, তুমি এভাবে সব শেষ করে দিতে পারো না। মিম, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মিম প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। না, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, ব্রেকআপ। আর এই কথা বলে ও তাড়াতাড়ি কলেজ থেকে হেঁটে বের হয়ে গেল আর একটা রিক্সা ভাড়া করে বাসায় চলে গেল। এইদিকে আমি সেখানেই বসে রইলাম আর কান্না করতে থাকলাম। এ কি হলো? মিম না আমাকে ভালোবাসতো, ও কেন করলো এমনটা আমার সাথে? কেন? এসব আর ভাবতে পারলাম না, তাই আর দেরি না করে আমি আমার বাসায় চলে আসলাম। ক্রিম ক্রিম। কে কে? এরপর কোনো উত্তর না পেয়ে সকিনা খালা দরজা খুলে দেখলো যে আমি দাঁড়িয়ে আছি। কি হয়েছে বাবা, তুমি কাঁদতাছো কেন? আমি কিছু না বলে আমার রুমে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে ওয়াশরুমে গিয়ে নীরবে কাঁদতে লাগলাম। এ কি হলো? আমার সাথে কেন হলো? আমি এসব ভাবতে ভাবতে শাওয়ার নিতে লাগলাম। কি রে সকিনা, কে এসেছিল রে? ইয়ামিন বাবা। কিন্তু বাবা তো আইসাই দৌড়াইয়া হিনার রুমে চইলা গেল। কি বলছিস? হ আফা। সকিনা খালা থেকে এই কথা শুনে আম্মু এসে দরজা ধাক্কাতে লাগলো আর বলল, ইয়ামিন বাবা, দরজা খোল। আমি ওয়াশরুম থেকে আম্মুর শব্দ শুনতে পারলাম, তাই আমি জামাটা পরে রুমে এসে খাটে বসে আবার নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। আর এইদিকে আম্মু দরজা ধাক্কাতে লাগলো। ইয়ামিন বাবা, দরজা খোল খোল, আমার খুব চিন্তা হচ্ছে, প্লিজ বাবা দরজা খোল। বলেই আম্মু কান্না করে দিল। তাই আমি আর দেরি না করে দরজাটা খুলে দিলাম আর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলাম। কি হয়েছে বাবা তোর, আমাকে বল, কি হলো বল। সকিনা, তুই একটু যা তো। এরপর সকিনা খালা নিচেই গেল আর আম্মু আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুই আমাকে ভালোবাসিস তো? হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তাহলে আমাকে বল কি হয়েছে। এরপর আম্মুকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। বুঝলাম, কিন্তু মিম এমন করলো কেন? ও তো তোকে ভালোবাসে। আম্মু, আমিও তাই ভাবছি। তোর আর কিছু ভাবা লাগবে না, তুই ওকে ভুলে যা। আম্মু, আমি যে ওকে অনেক ভালোবাসি, তাহলে কিভাবে ওকে ভুলবো বলো? কোনো প্রতারককে মনে রাখতে নেই। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না। চুপ। আমিও আর কিছু বললাম না। আম্মু নিচে গেল আর কিছুক্ষণ পর প্লেটে করে খাবার নিয়ে আসলো আর নিজের হাতে খাইয়ে দিল। এরপর আম্মুর কোলে মাথা রেখে আমি শুয়ে পড়লাম আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর যার ফলে আমি ঘুমিয়ে গেলাম। এরপর আম্মু আমার মাথায় বালিশ রেখে নিচে গেল আর ফোন করে আব্বুকে বাসায় আসতে বলল। আব্বু 20 মিনিটের মধ্যে বাসায় হাজির হলো আর আম্মু আব্বুকে সব খুলে বলল, যা শুনে আব্বু আমার জন্য খুব খারাপ লাগলো আর মিমের উপরে খুব রাগ হলো। আমার ঘুম প্রায় 3 ঘন্টা পর ভাঙলো আর ঘুম ভাঙার পরই আমি ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে রুমে এসে দেখি যে আব্বু আম্মু বসে আছে। বাবা শোন, কোনো প্রতারকের কথা ভেবে এভাবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কারণ তুই যদি কষ্ট পাস তাহলে সে সফল তোকে কষ্ট দিতে। তোকে আর কষ্ট পেলে চলবে না, তোকে আবার আগের মতো হতে হবে। আর হ্যাঁ, কাল তুই অফিসে জয়েন করবি, দেখবি
তোর সময় এমনি এমনি কেটে যাচ্ছে, আর আমি কোনো না শুনতে চাই না। এরপর আব্বু নিচেই চলে গেল আর আম্মু আমাকে নিয়ে নিচে আসলো আর আম্মু নিচেই আমাকে খাইয়ে দিল। এরপর জোরপূর্বক তারা আমাকে তাদের সাথে আড্ডা দিতে বাধ্য করলো। এভাবে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আম্মু আমাকে আবার রুমে নিয়ে এসে শুয়ে দিল আর আগের মতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ইয়ামিন, এই ইয়ামিন, আব্বু বলো। এখন তুই ফ্রেশ হয়ে আয়। অফিস ড্রেস মানে আমার হাতে যে ব্যাগটা আছে তার মধ্যে এগুলো পরে তুই নিচে আয় 10 মিনিটের মধ্যে। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম এবং দেরি না করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আর তখন আম্মু বলল, এখন আমার ছেলেকে দেখতে ব্যবসায়ীদের মতো লাগছে। আমি একটু জোরপূর্বক মুচকি হাসি হাসলাম। তাড়াতাড়ি নাস্তা করে আমার সাথে চল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নাস্তা করে বাইরে আসলাম আর আব্বুর সাথে অফিসে গেলাম। আর অফিসে যাওয়ার পর আব্বু আমাকে নতুন বস হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দিল আর আমাকে সব কাজ বুঝিয়ে দিল। বাসায় চলে গেল আর আমিও মনোযোগ দিলাম কাজে। এইভাবে দেখতে দেখতে একটা বছর চলে গেল আর আমি সেই দিনে মিমকে সব জায়গা থেকে ব্লক দিয়েছিলাম আর শাকিল ওদের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, কিন্তু মিমের কথা বললেই আমি ফোন কেটে দিতাম। আর আমি চাইনি আর কোনো স্মৃতি আর এই 1 বছরের কাজের চাপে আমার আর মিমের কথা মনে পড়ে না। আল্লাহর রহমতে আর আমি আগের প্রায় মতো হয়েই গেছি। আর আজ আমি নাস্তা করার জন্য নিচে আসলাম আর নাস্তা করেই যে বাইরে যাব তখন আব্বু। এই ইয়ামিন শোন। আব্বু বলো। এই নে, হাতে চাবি দিয়ে। কিসের চাবি আব্বু? বাহিরে যা, তাহলে দেখতে পাবি। তাই আমি আর দেরি না করে বাইরে আসলাম আর এসে দেখি যে আব্বু আমার জন্য ব্ল্যাক কালারের একটা এক্সপেন্সিভ গাড়ি কিনেছে। আর দেরি না করে আমি আব্বুকে খুশিতে জড়িয়ে ধরলাম। আব্বু, আমাদের তো কত গাড়ি আছে, এই গাড়ি কি দরকার ছিল? তো কি হয়েছে? আমার একমাত্র ছেলে, তাকে আমার ইচ্ছে হয়েছে তাই উপহার দিয়েছি। তাই আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে আমি যখনই অফিসে যাচ্ছিলাম তখনই মিমের উপরে কাদা ছিটে যায়। আর বাকিটা তো আপনারা জানেনই, তাই আর রিপিট করলাম না। বর্তমানে বিছানায় গাটা এলিয়ে দিয়ে আপনাদের বেশ অনেকটা ছোট করে ফ্ল্যাশব্যাকটা দিলাম। আর কিছু না ভেবে হাত মুখ ধুয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। আবার রুমে এসে ফোন টিপা শুরু করলাম আর এভাবে টিপতে টিপতে ডিনারের সময় হয়ে গেল। তাই নিচে চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষ করে আমি শুয়ে পড়লাম আর ভোর 5টার সময় উঠে নামাজ পড়ে আসলাম। আর এই সময় মিম আমাকে জাগিয়ে দিত, তাই ভাবতেই বুকের বাম সাইডটা কেমন ব্যথা অনুভব করলাম। তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। আর 8টার সময় উঠে রেডি হয়ে নিচেই গেলাম আর নাস্তা করে আগের দিনের মতোই অফিসে চলে গেলাম। আর গিয়ে দেখলাম যে মিম আমার পাশের ডেস্কে বসে আছে, কারণ আমি বলেছিলাম নীলাকে ডেস্কটা আমার পাশে দিতে যাতে আমি মিমকে জ্বালাতে পারি। আর তাছাড়া মিম আমার পিএ, তাই আমি আমার ডেস্কের সামনে যেতেই মিম আমাকে সালাম দিল। আমিও অনিচ্ছা থাকা সত্ত্বেও সালামের জবাব দিলাম। 10 মিনিট পর আমি, এই যে মিস মিম। ইয়েস স্যার। আপনি নিচেই গিয়ে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবেন। কিন্তু স্যার, এইটা তো আমার কাজ না। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি। না। তাহলে প্রশ্ন না করে নিচে যান আর কফি নিয়ে আসুন। আর হ্যাঁ, লিফট ব্যবহার করতে পারবেন না। কি? কেন, কি ঠিক নয়? আপনি এখন নিচে গিয়ে কফি বানিয়ে আনুন। ইঁদুর বদমাস, খারাপ মানুষ, বাদর, ইঁদুর। কিছু বলবেন? না না, আমি কি কিছু বলতে পারি? এখন কথা না বাড়িয়ে যান। মিম সাপের মতো ফুসফুস করতে করতে নিচেই চলে গেল আর আমি ওর জ্বর সাথে সাথে হাহা করে হেসে উঠলাম। আর এ তো সবে শুরু। মিম হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে গিয়ে কফি বানিয়ে আসলো। স্যার আসবো? আসুন। এই যে স্যার আপনার কফি। আমি চায়ের কাপে চুমুক দিতে তার দেওয়ালে ছুঁড়ে মারলাম, যার কারণে কাপটা ভেঙে চুরমার হয়ে গেল। আর মিম ভয় পেয়ে গেল। কি কফি বানিয়েছেন? একদম ঠান্ডা। যান নিচে যান, আবার বানিয়ে আনুন। মিম অতি বিরক্ত মুখ করে আমাকে মনে মনে গালি দিতে দিতে নিচেই গেল। আর মিম যাওয়ার পর আমি আবারও হাসি শুরু করলাম। এখন খুবই ভালো লাগছে ওকে কষ্ট দিতে।
মিম নিচে গিয়ে আবার কফি বানিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে আসলো যাতে কফি ঠান্ডা না হয়ে যায়। আর এসেই, স্যার আসবো? জি আসুন। এই যে আপনার কফি। আমি কফির কাপে চুমুক দিয়ে আর কিছু না বলে ওকে ওর ডেস্কে বসতে বললাম, আর ও গিয়ে ওর ডেস্কে বসলো। 10 মিনিট পর আমি আবার ওকে ডাকলাম। এই যে মিস মিম, জি স্যার। এই যে এই ফাইলগুলো আপনি এখন কমপ্লিট করে দিয়ে যাবেন। কিন্তু স্যার এইটা করতে তো 2 দিন লাগবে। আমি কিছু জানি না, এটা আজকেই কমপ্লিট করতে হবে। মিম একরকম বাধ্য হয়ে ফাইলের কাজ শুরু করলো, আর করতে করতে রাত 7টা বেজে গিয়েছে। 5টার সময় সবার ছুটি হয়ে গিয়েছে, অফিসে শুধুমাত্র মিমই আছে। মিমের কাজ শেষ হলো 7:30-এ। স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। জি বলুন। আমার না এখন 2 লাখ টাকা চাই, আমার বাবার অপারেশন করাতে হবে। আমি আর কিছু না ভেবে ওকে 2 লক্ষ টাকার একটা চেক সাইন করে ওকে দিলাম। ও চেকটা পেয়ে খুবই খুশি হলো। মিস মিম, আপনার বেতন থেকে মাসে মাসে এর টাকা কাটা হবে। ওকে স্যার। এরপর মিম চলে গেল, আর 3 মিনিটের মধ্যে কারেন্টও চলে গেল। কিন্তু এ কি, জেনারেটর চালু হচ্ছে না কেন? মিস্টার সাকিব। হ্যাঁ স্যার বলুন। জেনারেটর চলছে না কেন? স্যার আসলে ইলেকট্রিশিয়ান কাল ঠিক করবে, একটু সমস্যা হয়েছে। আর আসিফ কোথায়? স্যার সে তো নিচে পাহারা দিচ্ছে। ওকে আমি যাচ্ছি, আপনি পাহারা দিন। ওকে স্যার। হঠাৎ আমার মনে পড়লো মিম তো অন্ধকারে ভয় পায়, কিন্তু ওর তো ফোন আছে। কিন্তু কেন জানি না আমি মিমের ডেস্কে ফ্ল্যাশ মারলাম, আর দেখলাম ওর ফোন রেখে গেছে। ও শিট, মিম তো এখনও নামেনি। তাই আর দেরি না করে আমি দৌড়ে ফ্ল্যাশ চালিয়ে নিচে নামতে লাগলাম, আর দেখলাম যে মিম 3 তলায়। মিম সিঁড়ির সাথে বসে আছে, ও ভয়ে চোখ বন্ধ করে আছে আর কাঁপছে। আমি ওর পাশে গিয়েই, মিস মিম আর ইউ ওকে? মিম আমার গলা শুনে আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। আমিও কিছু বললাম না, কারণ ও বেশ ভয় পেয়ে রয়েছে। মিস মিম ছাড়ুন। মিম আমার কথা শুনে আমাকে ছাড়লো। এখন ওকে কিছুটা ঠিক দেখাচ্ছে, চলুন আমার সাথে। এরপর মিম আর আমি নিচেই চলে আসলাম, আর নিচে এসে আমি চেয়ে দেখি মিম রাস্তার দিকে চেয়ে আছে, কিন্তু একটা রিক্সাও নেই। তাই আমি গাড়িটা নিয়ে ওর সামনে আসলাম। এই যে মিসেস মিম, আমার গাড়িতে উঠুন, বসুন, এখন এখানে কোনো রিক্সা পাবেন না। কিন্তু মিম আমার কোনো কথার উত্তর দিল না। এখন আপনি আমার সাথে যেতে পারেন, নয়তো অন্য কেউ আপনাকে নিয়ে যাবে। মানে? আপনি এতটাও ছোট নন যে বুঝছেন না। আচ্ছা চলো। তারপর আমি মিমকে নিয়ে ওর বাসায় ড্রাইভ করে যেতে লাগলাম, আর মিম তখন মনে মনে ভাবছে, ইঁদুর বিলাই, ইঁদুর শয়তান আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, আমার সাথে আজ কি ব্যবহার করলো, আর এখন আমার প্রতি তার মায়া হচ্ছে। মিম কোনো কথা বলছে না, তাই আমিও কোনো কথা বললাম না। আমার শয়তানি মাথায় একটা বুদ্ধি আসলো, তাই মিউজিক সিস্টেমে আমি ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে এই গানটা ছাড়লাম। আর মিম সাথে সাথে আমার দিকে তাকিয়ে রইল, আর বুঝতে পারলো যে এই গানটা আমি কেন ছেড়েছি। তাই মিম আমার দিকে কেমন জানি তাকিয়ে রইল। একটু পরই মিমদের বাসায় পৌঁছে গেলাম। মিসেস মিম, মিম। জি বলুন। আপনার বাসায় এসে পড়েছি। ও। তারপর মিম নিচে নেমে গেল, তখনও বলল, আমি কিছু বলতে চাই। জি বলুন। ওই দিন আমি অমনটা করেছিলাম কারণ আমি আনঅফিসিয়াল কিছু শুনতে চাই না। তারপর আমি মিমকে কিছু বলতে না দিয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আর দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম, আর গাটা বিছানায় এলিয়ে দিলাম। তাই ঘুমিয়েও গেলাম। কিছুক্ষণ পরই আম্মু আমাকে উঠিয়ে খাবার খাওয়ার জন্য নিয়ে গেল। কি বাবা, আজ তুই টায়ার্ড নাকি যে ঘুমিয়ে গেলি? আরে না, এমনি একটু চোখ লেগে গিয়েছিল আর কি। আর কোনো কথা নয়, এখন খাবার খাওয়া শুরু করো। তাই আর দেরি না করে খাবার খেয়ে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। পরের দিন আবার অফিসে পৌঁছে গেলাম। গিয়ে আগের দিনের মতো মিমকে বেশ ফাইল দিয়ে খাটানোর, বারবার কফি বানিয়ে আনা পাঠানো, এইভাবে প্রায় 28 দিন চলে গেল। তা আজ আমি ওয়াশরুমে গেলাম, তখন আমার ফোনটা ডেস্কে বেজে উঠলো, আর মিম আমার ফোনটা ধরে আমার আম্মুর সাথে কথা বলল, আর নাম্বারটাও ফোনে তাড়াতাড়ি সেভ করে নিল, আর কল লিস্ট থেকে এখন যে ফোন এসেছিল তাও ডিলিট করে দিল। এখন কিছুক্ষণ পর আমি ওয়াশরুম থেকে এসে আমার ডেস্কে বসলাম।
তা মিস মিম, আপনার বাবার অপারেশন কখন? আজ দুপুর 2টায়। আমি আপনাকে এখন ছুটি দিচ্ছি, আপনি বাসায় চলে যান আর আপনার বাবাকে হসপিটালে নিয়ে যান। থ্যাঙ্কস স্যার। এখন যান। আমার কথা না বাড়িয়ে ওর বাবাকে ওর পরিবারকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। আর তার কিছুক্ষণ পর আমি হসপিটালে পৌঁছে গেলাম আর এখানে মিমের বাবার অপারেশন চলছে। মিম আমাকে দেখে, আরে স্যার আপনি এখানে? এটা আমার দায়িত্ব যে আমি আমার বিয়ের বিপদের দিনে পাশে থাকব। থ্যাঙ্কস আ লট। এখন আপনি বসুন। এরপর মিম গিয়ে বসলো আর মিমের মা ওকে জিজ্ঞাসা করলো, মিম, উনি কে? উনি আমার অফিসের বস। উনি এখানে কষ্ট করে আসলেন কেন? এটা নাকি ওনার দায়িত্ব যে ওনার এমপ্লয়ের বিপদের দিনে পাশে থাকবেন। এভাবে প্রায় 2টা ঘন্টা চলে গেল আর মিমের বাবার অপারেশনে সাকসেসফুল হয়েছে এই খবর শুনে আমি খুবই খুশি হলাম। কিন্তু সেখানে আর না থেকে বাসায় চলে আসলাম আর বাসায় এসে শুয়ে পড়লাম। তারপরে ডিনার করে ঘুমিয়ে গেলাম আর সকালে উঠতেই আম্মু আমাকে আবার রুমে এসে আমাকে নিচেই যেতে বলল। তাই আমি আর দেরি না করে ফ্রেশ হয়ে নিচেই গেলাম আর নিচে গিয়ে আব্বুর সাথে নাস্তা করতে বসলাম। বাবা ইয়ামিন, বলো। আমি একটা ডিসিশন নিয়েছি। কি সিদ্ধান্ত? আর আমাকে বলার কি আছে? আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? বাবা উত্তেজিত হবি না, আমরা তোর ভালোর জন্য বিয়ে দিতে চাই, প্লিজ না করিস না। এইভাবে কতদিন থাকবি? আচ্ছা আমি রাজি, কিন্তু মেয়েটাকে? বিয়ের আগে তাকে দেখতে পারবি না। কিন্তু কে? তা পরে জানতে পারবি। আচ্ছা। তারপর আমি আর দেরি না করে আমার রুমে এসে শুয়ে পড়লাম আর শুতেই ঘুম এসে পড়লো। তাই ঘুমিয়েও গেলাম আর সকালে উঠে আমি নিচেই যেতেই তো অবাক, কারণ আমার সব আত্মীয় আছে এখানে। আমার চাচা চাচি, খালা খালু, চাচাতো ভাই বোন সবাই এখানে। আমিও বুঝতে পারলাম যে আমার বিয়ে, তাই সবাই এখানে। এরপর সবার সাথে কৌশলে বিনিময় করে আমি আমার রুমে আসলাম আর কিছুক্ষণ পর আম্মু এসে বলল, ইয়ামিন, বলো। তুই এখন তোর চাচাতো ভাই বোনদের সাথে নিয়ে শপিং করতে যা, আর ওদেরও কিনে দিবি ওরা যা যা চায়। তারপরে গাড়ি করে সবাই শপিং করতে গেলাম। কিন্তু আমার মিমের কথা খুব মনে পড়ছে। ওকে তো আমি এখনও খুব ভালোবাসি, কিন্তু আমার ইগো আর অভিমান ওকে বলতে দিচ্ছে না। 1 তারিখে আমার বিয়ে। এভাবে শপিং করে এসে আমি রুমে গেলাম আর সবার সাথে আড্ডা দিলাম। তারপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে আমার গায়ে হলুদের দিনটাও চলে গেল। আজ আমার বিয়ে, তাই আমাদের পরিবারের সবাই গাড়িতে করে কন্যাদের বাড়িতে গেলাম। এর বেশ কিছুক্ষণ পর আমাদের বিয়ে পড়ানো শুরু হলো। কিন্তু আমার হবু বউ ইয়া বড় একটা ঘোমটা দিয়ে রয়েছে, পরনে তার লাল বেনারসি। এরপর আমার প্রথমে সাইন করতে হলো। সাইন করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ মিমকে খুব বেশি মিস করছিলাম। তবুও রাগ অভিমানে সাইন করে দিলাম। এরপর আমার হবু বউ সাইন করে দিল, মানে সে এখন আমার বউ। তারপর আমি 3বার কবুল বললাম। আমার বউ বলল, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমার বউয়ের কণ্ঠটা খুবই চেনা চেনা লাগছে। এইভাবে সব কার্যক্রম শেষ হলো। তাই আর দেরি না করে আমার বউকে নিয়ে বাসায় চলে আসলাম। আর এখন আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তাই আর দেরি না করে আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আর আমার বউ এসে আমার পা ধরে সালাম করলো আর আমরা বেডে গিয়ে বসে পড়লাম। আর আমি আমার বউয়ের ঘন্টাটা যেই না তুলছি, তখনই দেখলাম যে আমার এক্স গার্লফ্রেন্ড মানে মিম বসে আছে। এই আপনি কেন? আমার বউ কোথায়? আমিই তো তোমার বউ। না, আপনি আমার বউ না। আমি আপনার বউ। আমি আপনাকে বউ হিসাবে মানি না। বাংলা নাটক পেয়েছো নাকি যে তুমি বলবে তুমি আমাকে মানো না আর আমি নিজে গিয়ে বসে বসে কান্না করব? আমি কোনো প্রতারককে আমার রুমে চাই না। আর আমার চেঁচানো শুনে আমার আম্মু আমার রুমে এসে পড়ল। কি হয়েছে? আম্মু, আমি একে মানি না। কেন, কি হয়েছে? আম্মু, ও একজন প্রতারক। না, ও প্রতারক না। তুমি কি জানো এই সেই মিম যার কথা আমি তোমাকে 1 বছর আগে বলেছিলাম? জানি। তাহলে এর সাথে তুমি আমার বিয়ে কেন দিলে? মিম্মা, সব বলো তো। মনে আছে আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, কিন্তু কেন করেছিলাম তা কি জানো? জানি, তুমি জানো না। ওই দিন আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম কারণ আমাদের ভার্সিটির একজন সিনিয়র আমাকে প্রপোজ করেছিল। আর
তার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু সে আমাকে কয়েকদিন পর থ্রেট দেয় যে আমি যদি তোমার সাথে ব্রেকআপ না করি তাহলে সে তোমার কোনো ক্ষতি করে দিবে। আমি তো চাইনি, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। আর সেই দিন সে আমাদের পাশেই ছিল, তাই আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। তারপর আমি ভেবেছিলাম তোমাকে মেসেঞ্জারে সত্যিটা বলবো, কিন্তু তুমি আমাকে সব কিছু থেকে ব্লক দিয়ে দিয়েছিলে, তাই তোমাকে আমি আর সত্যিটা জানাতে পারিনি। ওই দিন যে তুমি আমাকে পাশে পৌঁছে দিয়েছিলে, সেই দিন আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বলতে দাওনি। তুমি জানো প্রতি রাতে আমি তোমার জন্য কত কেঁদেছি, প্রতি রাতে আমি বালিশ ভিজিয়েছি। বলে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম, আর আম্মু আমাকে সান্ত্বনা দিতে লাগলো। এই তোরা এখন সবাই চল। এরপর সবাই চলে গেল, মিম যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। তাই আমি গিয়ে দরজা লাগিয়ে মিমের সামনে দাঁড়ালাম আর বললাম, প্লিজ মিম, আমাকে মাফ করে দাও, সরি প্লিজ। না, আমি তোমাকে মাফ করব না। প্লিজ সরি। না। ওকে, আমাকে মাফ করবে না তো আচ্ছা, তাহলে আমি আমার জীবনই রাখবো না, ভালো থেকো। এই বলেই যে আমি আমার রুমে থাকা ফল কাটা ছুরিটা নিতে যাব, সাথে সাথে মিম আমাকে ওর সামনে ঘুরিয়ে ঠাস করে একটা চল লাগিয়ে দিল, আর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ইয়ামিন। কান্না করে না, আমিও তো ভালোবাসি। হুম। তা আজ তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে সব দিব। আমি একটা ছোট্ট ইয়ামিন চাই। ইউ মিন ইউ ওয়ান্ট এ বেবি? ইয়েস মাই ডিয়ার হাজবেন্ড। তাহলে তো তোমাকে খুব খাটতে হবে। আমি রাজি। ওকে, বলেই আমি মিমকে বেডে ফেলে দিলাম আর চার ঠোঁট এক করে দিলাম। এরপর যা হলো, ধর্মিয়া আপনাদের লজ্জা নাই নাকি যে এখানে আছেন? জান মিয়া, নতুন গল্প পোস্ট করা হয়েছে, যান নতুন গল্প পড়েন গিয়ে, আর পরে কি হয়েছে জানতে চাইলে বিয়ে করে নিয়েন।